ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে নাজরিন মুন্নি। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। মে দিবসের ঠিক আগের দিন 30 এপ্রিল আইএমএফ এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের আর্থিক খাতের উন্নতি চোখে পড়ার মতো, কিন্তু যে শ্রমিকদের উপর ভর করে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি, সেই শ্রমিকরা আছেন কেমন? শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে 138 বছর আগে 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মে আন্দোলন করেছিলেন শ্রমিকরা। তা আজও শেষ হয়নি বলে অভিযোগ করেছেন অধিকার কর্মীরা। বলছেন, শ্রমঘণ্টা, ন্যায্য মজুরি, কাজের নিশ্চয়তা এবং নিরাপত্তা কোনোটাই এখনও নিশ্চিত করা যায়নি। অভিযোগ আছে, অনেক শিল্প কারখানায় শ্রমিকদের 8 ঘন্টার বেশি কাজ করানো হয়। মজুরি শোষণের কারণে শ্রমিকরা বাধ্য হন ওভারটাইমে করতে। এছাড়া সিমেন্ট কারখানা, পোল্ট্রি খামার সহ 55টি শিল্প খাতে এখনও নেই ন্যূনতম মজুরি। এদিকে গত বছরের নভেম্বরে পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 8,000 টাকা বাড়িয়ে 12,500 টাকা নির্ধারণ করা হয়েছে। নেদারল্যান্ডসের B2B ফ্যাশন ইউনাইটেডের এক প্রতিবেদন বলছে, বেতন বৃদ্ধির পরও বিশ্বের অন্যান্য পোশাক উৎপাদনকারী দেশের তুলনায় বাংলাদেশের পোশাক শ্রমিকদের এই মজুরি অনেক কম। এরপরও পোশাক কারখানার মালিকরা বলে থাকেন, শ্রমিকদের বেতন আরও বাড়ানো হলে কারখানা বন্ধ করে দিতে হবে। যে শ্রমিকদের শ্রম এবং ঘামের বিনিময়ে বিত্তশালী হচ্ছেন মালিকরা, সেই শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি উঠলেও কেন মালিকদের পক্ষে এমন হুমকি আসে? অন্যান্য দেশের মতো বাংলাদেশের ন্যায্য মজুরির নির্দিষ্ট শ্রমঘণ্টা নিশ্চিত করা কেন যায় না? শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন গড়ে উঠলেও তারা কতটা শ্রমিকদের দাবি আদায়ে সফল হয়েছেন? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন PGM এর সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি জলি তালুকদার এবং আছেন আমাদের সাথে শ্রম দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ তরিকুল আলম। দর্শক আছেন আপনারা আমাদের সাথে। আমরা কোনো না কোনোভাবেই বেশিরভাগ মানুষই শ্রমিক। শ্রম দিবসের শুভেচ্ছা তাই সবাইকে জানাই এবং আমরা এই আলোচনাটা করতেই চাই যে শুধুমাত্র যারা গার্মেন্টসে বা অন্যান্য খাতে কাজ করেন সকল খাতেই শ্রমঘণ্টা নিশ্চিত করা গেছে কিনা, শ্রমিকের অধিকার আদায় করা যায় কিনা, সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। কিন্তু শুরুতেই আমি একটু জলি তালুকদারের কাছে যেতে চাই। এই দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য এবং যেটা নিয়ে সবচেয়ে বড় আলোচনা সবসময়ের জন্য হয়, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি আপনি, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে মে দিবসের। অনেক বছর আগেকার কথা, 150 বছর হতে চলল, প্রায় 138 বছর, মানে অনেক বছর। বাংলাদেশে এখনও আমরা একই দাবি শুনে আসছি। আমার ধারণা আমার জন্মের পর থেকে যা এখনও তাই। মানে কেন আসলে এটার কি কোনো পরিবর্তন নাই? প্রথমত হচ্ছে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক শ্রেণী সহ সকল মানুষকে আমি লাল সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে যে আন্দোলনটা হয়েছিল, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে 8 ঘন্টা কাজ সহ আরও কিছু দাবিতে হয়েছিল। সেখানে আপনারা জানেন যে কিভাবে হচ্ছে 7 জন শ্রমিক নেতাকে তখন প্রহসনের বিচারের নামে একটা প্রহসন করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম গত 138 বছর ধরে যদি আমরা হিসাব করি, আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে শ্রমিকদের পরিস্থিতিটা আসলে কি, আপনি নিজেই কিছু তথ্য উপাত্ত এখানে উত্থাপন করেছেন যে কিছু সেক্টরে হয়তো আন্দোলনের ফলে, আন্দোলন ছাড়া কোনো শ্রমিকরা কোনো কিছু তাদের জীবনে অর্জন হয় নাই, কিছু সেক্টরে কিছুটা মজুরি বা অন্য কিছু দিলেও সর্বোপরি ওভারঅল আমাদের শ্রমিকদের অবস্থা খুবই খারাপ আর কি। সেখানে গার্মেন্টস সেক্টর, যেহেতু আমরা গার্মেন্টস সেক্টরে কাজ করি, আমি নিজে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে কাজ করি, সেই জায়গায় আমি বলতে পারি যে শ্রম আইনের সমস্যার দিকটা কি। দেখেন, 8 ঘন্টা আগে বলা হয়েছিল যে শ্রম আইনে বিরতি সহ 8 ঘন্টা, এখন বলা হচ্ছে বিরতি বাদে 8 ঘন্টা। তার মানে হচ্ছে একটা শ্রমিককে এমনিতেই 9 ঘন্টা থাকতে হয়। এখন আপনি কোনো গার্মেন্টস শ্রমিককে যদি জিজ্ঞেস করেন তুমি শুধুমাত্র 8 ঘন্টা মানে শ্রম দিয়ে কি তোমার চলবে, সে বলবে অবশ্যই চলবে না। আমার ওভারটাইম না করলে আমি যে মজুরি পাই, বাজারে জিনিসপত্রের যে দাম, সেটা কোনোভাবেই আমার পক্ষে পোষানো সম্ভব না। ফলে আমরা দেখতে পাই যে শ্রমিকরা যে আমরা 25,000 টাকা দাবি করেছিলাম আপনারা জানেন, এবং সেই মজুরি আন্দোলন করতে গিয়ে 4 জন শ্রমিককে হত্যা করা হয়েছে। এবং 4 জন শ্রমিককে যে হত্যা করা হয়েছে সেখানে 3 জন হচ্ছে পুলিশের গুলিতে হত্যা হয়েছে। আমরা কিন্তু দাবি জানিয়েছিলাম তখন যে এই 4 জন শ্রমিকের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এবং সেই পুলিশকে কেন সাসপেন্ড করা হলো না, পুলিশকে কেন আইনের আওতায় আনা হলো না, পুলিশকে আইনের বাইরে। কিন্তু আমরা দেখলাম এই যে ইলেকশনের আগেই শ্রমিক হত্যার মধ্য দিয়ে কিন্তু তারা ক্ষমতায় গেলেন, এবং ইলেকশন কি হয়েছে আমরা না বললেও সকলেই জানে। ফলে এই যে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রমিকরা আজকে
খুবই একটা দুর্বিষহ জীবনযাপন করছে। সেই জায়গা থেকে আমরা বলবো যে 8 ঘন্টা শ্রমের যে আন্দোলন 1886 সালে, সেইটা কিন্তু এখন এসে দাঁড়িয়ে আমরা এই 8 ঘন্টার কথা আর বলতে পারি না। কোনো শ্রমিক 8 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কাজ করেও, যে ওভারটাইম করেও যে টাকা পায়, সে সংসার চালাইতে পারে না। ফলে আমাদের মজুরি বৃদ্ধি না হলে, শুধু আমি আমাদের গার্মেন্টস মালিকদের বলছি না, আমাদের ব্র্যান্ড বায়ারদেরকে বলছি যে এই ক্ষেত্রে শ্রমিকদেরকে অবশ্যই সুনির্দিষ্ট করে মজুরির পয়েন্টটা নির্ধারিত করতে হবে এবং মজুরির জন্য তাকে এমন টাকা দিতে হবে যেন 4 জনের একটা পরিবার সত্যি সত্যি কোনো রকম খেয়ে পরে পরের দিন কারখানায় গিয়ে কাজ করার মতো শক্তি তার থাকে আর কি। এই জায়গাটা আমি বলবো আর কি। সময় বাড়ানোর সাথে সাথে যেহেতু আসলে মূল্যস্ফীতির এই সময়ে সব সময়ের জন্য একটা টানাপোড়েন থাকবে, কিন্তু আপনি কি আসলেও মনে করেন যে প্রতি বছর বা সব সময় সেই টানাপোড়েনের সাথে ম্যাচ করে, সমন্বয় করে শ্রমিকদের বেতন বাড়ানো সম্ভব সবার পক্ষে? হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের শ্রম আইনে বা আমরা মহার্ঘ ভাতার কথা বলি, আপনি যখন জিনিসপত্রের দাম বাড়াবেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করবেন, অন্যান্য জিনিসপত্রের দাম বাড়বে, তখন দুইটা মজুরির মাঝখানে তো আমরা মহার্ঘ ভাতা দিতে পারি। এবং রেশনের দাবিটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। রেশনটা কিন্তু দেওয়া যায়, আমাদের আর্মি রেশন পায়, পুলিশ রেশন পায়, আমাদের গার্মেন্টস শ্রমিকরা কেন রেশন পাবে না? তারা সবচেয়ে বেশি রপ্তানি আয় করছে, তাদের শ্রমে আজকে বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট জায়গায় চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে হচ্ছে তাদেরকে অবশ্যই হচ্ছে এই জায়গাগুলো দেখে, বিশেষ করে রেশন এবং বাসস্থান, সাথে সাথে হচ্ছে মোট বেতন না বাড়াতেও গেলে আনুষঙ্গিক দিয়েও সেটা পোষানোর একটা সুযোগ আছে। মহার্ঘ ভাতাটা কিন্তু দুইটা মজুরির মাঝখানে যে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ভাতা তারা দিতে পারে, তাহলে হচ্ছে শ্রমিকরা কোনো রকম চলতে পারে আর কি। আমাদের সাথে মোহাম্মদ সিদ্দিকুর রহমান আছেন, শিল্প এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগ এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট এফবিসিসিআই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। মালিক পক্ষের পক্ষ থেকে অনেক কিছু বলার থাকে এবং অবশ্যই যদি আমরা চালাতে চাই ব্যবসা, শিল্প এবং রপ্তানি খাত বড় করতে চাই, তাহলে অনেক দিকে আমাদের সমন্বয় করতে হয়। আপনারা সবসময় সেটাই বলেন, কিন্তু শ্রমিকদের আসলে যে পরিস্থিতি এখনো তৈরি হয়েছে, আপনারা বেতন বাড়িয়েছেন, 12,000 টাকার বেশি বেতন হয়েছে এখন। এই সময়ে 12,000 টাকা বেতন দিয়ে 12,500 টাকা বেশি কম বলেছি, নিশ্চয়ই 500 টাকা অনেক বড়। 12,500 টাকা দিয়ে আসলেও একটা 4 জনের পরিবার চালানো সম্ভব আপনারা মনে করেন? প্রথমেই আমি মহান মে দিবসে, যেটা একটু আগে জলিও বলেছে, আপনিও বলেছেন যে 138 বছর আগে যারা এখন মানবাধিকারের কথা বলে বা এইসব জ্ঞান আমাদেরকে দেয়, যে দেশ, সেই দেশেই এই ঘটনাটা ঘটেছিল। এবং সেখানে জলি বলেছে যে 7 জনকে প্রহসনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং মহান মে দিবসে যারা এই আন্দোলন করেছিল তাদেরকে ধন্যবাদ জানাই, যে তারা শ্রমিক, কিন্তু আমরা সবাই কাজ তো আমরা সবাই করি, আপনিও করতেছেন, আমিও করতেছি, তারাও করতেছে। হ্যাঁ, তো এখানে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে অবশ্যই। তবে এখানে কথা হলো 12,500 টাকা আমি কাকে দিচ্ছি? যে একদম ফ্রেশ, কিছুই জানে না, মাত্র আসলো গেটে, এবং তাকে আমার কিন্তু সুই সুতা বুতাম সব নষ্ট করে ট্রেনিং দিয়ে তারপরে তাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হয়। এবং সাথে সাথে যেটা জলি বলেছে যে 9 ঘন্টা কাজ থাকতে হয় ফ্যাক্টরিতে, 8 ঘন্টা কাজের ডিউটি, এটা তো সব জায়গায়, এটা তো শুধুমাত্র গার্মেন্টসে যে তা না, 1 ঘন্টা মাঝখানে ব্রেক থাকে, এটা সব জায়গায়। তো এটা নিয়ে কথা বলে আসলে কথা বলার জন্য কথা, যে কথাগুলো গঠনমূলক কথা হতে হবে, যেটা আসলেই বাস্তবে রূপ দেওয়া যায়, সেই রকম আলোচনা হলে আমাদের জন্য ভালো হয়। আপনারাও এখানে আমাদেরকে ডেকেছেন শুধুমাত্র যে আমরা একতরফা বলে যাব সেটার জন্য না। সবাই আসলে 8 ঘন্টা কাজ করেন এখন, আসলে এটা সম্ভব হয় না। 8 ঘন্টা কাজ তো, যেটা জলি স্বীকার করলো, যে শ্রমিকরাই তো চায় যে তারা অন্তত ওভারটাইম করুক। হ্যাঁ, ওভারটাইম করলে সে টাকা পায়, টাকা পাইলে টাকা সেভিংস করতে তো সবাই চায়। বর্তমানে আমি একটা জিনিস বলতে পারি, যে আপনি আমাদের শ্রমিকদেরকে যদি একটা সার্ভে করা হয়, তাহলে আপনি দেখবেন যে সবারই কিছু না কিছু সেভিংস থাকে। তার কারণ হলো, সে তো ওই যে আমি যে 12,500 টাকা দিচ্ছি, তাকে নতুন যে আসছে সেটা তো সে পাচ্ছেই, তার সাথে সে
আপনার ওভারটাইম করতেছে আলাদা জিনিস, সেটা সে কাজ করতেছে, সে পাচ্ছে। কিন্তু হাজিরা বোনাস হিসেবে আমরা দিই তাদেরকে, কেউ কেউ 500 টাকা 600 টাকা পায় মাসে। তারপরে আপনার 2 ঈদে 2টা বোনাস পায়। আপনার যেমন আনলিভের কথা আছে, যে আনলিভটা হলো যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি নিয়ে যাবেন না। কিন্তু আমরা সাধারণত যেসব ফ্যাক্টরি কমপ্লায়েন্স যারা আমরা ব্যবসা করি, কাজ করি, তারা কিন্তু একেবারে বছর শেষ হওয়ার সাথে সাথে ডিসেম্বর মাসের পরে জানুয়ারি মাসেই তাদেরকে দিয়ে দিতে হয় ক্যাশ। তো তারা ছুটি নিতে চায় না, 2 ঈদে 2টা ছুটি নেয় বড়, এছাড়া তারা ছুটি নিতে চায় না, এবং তারা আনলিভের টাকাটাও পায়। তো সব কিছু মিলিয়ে তারা কিন্তু কেউ খারাপ নাই। এবং আজকালকার দিনে ঢাকার বাইরে সব ফ্যাক্টরিগুলো, এবং সেই সব ফ্যাক্টরিতে আশেপাশে যে থাকার পরিবেশ, সেটাও অনেক উন্নত। আগে যেমন ঢাকা শহরে ফ্যাক্টরি কাজ করলে পরে যেসব পরিস্থিতিতে থাকতে হইতো, সেরকম আপনি কি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বড় বড় গার্মেন্টস কারখানাগুলির কথা বলছেন? বাংলাদেশের বেশিরভাগ গার্মেন্টস কারখানার সিনারিও এমন না। রানা প্লাজার পরে আমাদের ফ্যাক্টরিগুলোকে কিন্তু সেইভাবেই সাজাতে হয়েছে আমাদেরকে। কোনোভাবেই আপনি বলতে পারবেন না এখন আর যে একেবারে, হ্যাঁ ছোট ছোট কিছু ফ্যাক্টরি থাকতে পারে, খুব কম। যেই ছোট ফ্যাক্টরিগুলো আগে ছিল সেগুলো কিন্তু দিনে দিনে বন্ধ হয়ে গেছে। কারণ তাইলে যদি ওইরকমই অবস্থা হইতো, তাইলে আপনি দেখতেন একটা সিনারিও, যেটা আগে আমরা দেখতাম যে ঈদের আগে বেতন ভাতার জন্য পুরা রোজার মাস একটা আন্দোলনের মধ্যে আমাদেরকে পরিস্থিতি মোকাবেলা করতে হতো। এখন কিন্তু সেরকম কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করি না। আচ্ছা, আর একটা জিনিস হলো, সে বলছে যে বেতন প্রতি 5 বছর পরে পরে নিয়ম অনুযায়ী হলো আমরা নতুন মজুরি বোর্ড হবে, এবং বেতন নিয়ে আলাপ আলোচনা হয়ে যেটা করা দরকার সেটা করা হবে। সেই জায়গার মধ্যে মধ্যখানে যদি কখনো কোনো প্রয়োজন হয়, মহার্ঘ ভাতা দেওয়ার সিস্টেম আছে। কিন্তু আমরা কিন্তু এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা যখন 2015-তে আমরা বিধিমালা যখন আমরা করলাম, তখন কিন্তু 5 থেকে 7% হারে মজুরি প্রতি শ্রমিকের যখন জয়েন করবে এবং 1 বছর পূর্ণ হবে, সে কিন্তু অটোমেটিক্যালি পাবে 5 থেকে 7% বৃদ্ধি। আর যদি কেউ খুব ভালো করে, সে হয়তো পরের গ্রেডও চলে যেতে পারে, অথবা সে 10% বাড়তে পারে, 20% বাড়তে পারে। এগুলো হলো সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে আপনার কর্মক্ষমতা কতটুকু, আপনি আমাকে কি দিচ্ছেন এবং আমি আপনাকে কি দিচ্ছি। এখানে তো আলাপ আলোচনার ভিত্তিতে হয়। আমি তো কাউকে জোর করে বাসা থেকে নিয়ে আসতেছি না। নিশ্চয়ই বাসা থেকে নিয়ে আসছেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু সবাই যখন কাজটা তো সবাই করতে চায়, করার বিনিময়ে সে তার মজুরিটা ঠিক মতো করে পাবে, সেই দাবি তো সবাই করতে পারে। যদি আপনি বলেন যে আমাকে দাবি ছাড়াই দিচ্ছি, হ্যাঁ আপনাদের দরকার নাই, আপনারা বাসায় থাকেন, বাসা থেকে তো আপনি নিয়ে আসতেছি না, আসলে এই বেতনে কাজ করতে হয়, তাহলে তো সংকট। না, আপনি আরেকটা জিনিস বুঝতে পারতেছেন না, সেটা হলো সে আসতেছে, চাকরি দিচ্ছি, কাজ করতেছে, এবং কাজের বিনিময়ে তাদের ঘামের বিনিময়ে কিন্তু আমরা আজকে $12,000 থেকে এই 48 বিলিয়নে চলে আসছি। নিশ্চয়ই, কিন্তু এটার মধ্যে তো বড় অংশ, কত অংশ তাদের কাছে পৌঁছেছে? বড় অংশ কিন্তু তাদেরই। এবং আমাদের যে সিএম আমরা যেটা পাই, সেটার মূল খরচটাই কিন্তু আবার তাদের পিছনে না, তাদের পিছনে মূল খরচ বোধহয় হয় কিনা আমি নিশ্চয়ই জানতে পারবো, কারণ নিশ্চয়ই মোহাম্মদ সিদ্দিকুর রহমান। শুধু একটা কথা বলে আমি নিশ্চয়ই মোহাম্মদ তরিকুল আলমের কাছে যেতে চাই, তার কাছে যেতে হবে। সেটি হচ্ছে, এখনো পর্যন্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি আমাদের দেশে বিশ্বের মধ্যে সবচেয়ে কম। আপনি জানেন, যারা গার্মেন্টসের এই রপ্তানির সাথে জড়িত যেসব দেশগুলো আছে, তাদের সাথে আমরা কথা বলছি। আফ্রিকাতে তো ফ্যাক্টরি আছে, সেখানে তো আমাদের থেকে মজুরি কম। কোথায়? আফ্রিকায়। আফ্রিকার রপ্তানি আমরা রপ্তানি পণ্য হিসেবে যখন দিচ্ছি, আমরা যখন আয়টা করছি রপ্তানি পণ্য হিসেবে, তখনকার কথা আমরা বলছি। আমরা ঘরের ভিতরে কিভাবে সেই টাকাটা দিচ্ছি সেটার কথা না। আফ্রিকার চেয়ে আমরা অনেক উন্নত জায়গায় আছি, এবং আমরা বেতনটাও অনেক উন্নত। আমাদের $122, আমি শুধু আমার $122, আমি শুধু বলি, একটু আগে জলি যেটা বলেছেন যে আন্দোলন ছাড়া মজুরি বৃদ্ধি হয় নাই গার্মেন্টসে। আমি বলে দেই, 2018-তে যখন আমি মজুরি বোর্ড গঠন করি, তখন 1 বছর আগে শ্রম মন্ত্রণালয়ে, আমি তখন সভাপতি বিজেএমইএর, আমি নিজে চিঠি দিয়ে শ্রম মন্ত্রণালয়ে বলেছি যে আপনারা মজুরি বোর্ড গঠন করুন, এবং আমরা মজুরি বোর্ড গঠন করেছি এবং মজুরি ঠিক করেছি। এবং এইবারেও কিন্তু
তাই হয়েছে। নিশ্চয়ই। আন্দোলন কিন্তু তাহলে সেরকম শ্রমিক- তাদেরকে শ্রমিক করতে মারা হয়নি। গেল কিভাবে? হ্যাঁ, শ্রমিক মারা গেল কিভাবে আমরা সেই এইবারে হ্যাঁ, এবারে কিভাবে এইবারে যে মারা গেল? শ্রমিক আন্দোলন মারা গেছে ছাড়া আমি যদি তাহলে হতো? সেটার উত্তর দিয়ে দিই। আমরা উত্তর নিতে আসবো। আমি মোহাম্মদ তরিকুল আলমের কাছ থেকে একটু প্রশ্ন উত্তর নিয়ে তারপর নিশ্চয়ই আলোচনায় যেতে চাই। অনেক ধন্যবাদ মোহাম্মদ তরিকুল আলম, আপনি আমাদের সাথে আছেন, মহাপরিচালক শ্রম অধিদপ্তর। যে প্রসঙ্গটি আসলে আমাদের এখানে বলা হয় যে আমাদের দেশে আসলে শ্রমিকদের ঘামে শ্রমে আমাদের দেশের অনেক উন্নতি করেছে, কিন্তু শ্রমিকদের ঠিক অধিকার বলতে যা বোঝায় মালিকদের ঘাম আছে আমরা না এখানে? আমরা না, একটু আমি একটা মালিকদের মিনিট ঘাম নাই। আমি একটু মোহাম্মদ মালিকদের ঘাম আছে। না মোহাম্মদ আমরাও সিদ্দিকুর 40 রহমান বছর কষ্ট করে এই জায়গার মধ্যে এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আসছি নিশ্চয়ই। এবং আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরাও কষ্ট করি। নিশ্চয়ই আপনি কষ্ট করছেন এবং আপনার যে লাভের অংশটা থাকে বা আপনি যে জায়গাটাতে চলে যাচ্ছেন, শ্রমিকরা আসলে সেই জায়গায় যায়নি বলেই আজকে এটা তো পৃথিবীর কোথাও যায় নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাই আমেরিকা বলেছেন এখানে যাবে, এখানে যে কিভাবে যাবে? বিলাসিতা পৃথিবীর কোথাও আমেরিকায় যেখানে জায়গা আছে জি। সেখানেই যায় নাই, কারণ সেখানে আপনার অনেক কলিগ আছে যারা ওখানে থাকে, $3000 বেতন পায়, কিন্তু তাদের $1500 বাড়ি ভাড়া দিতে হয়। আমেরিকা তো- আপনি জানেন তো। আমি মোহাম্মদ তরিকুল আলমের কাছে আমেরিকা তো- যেতে চাই। মোহাম্মদ তরিকুল আলম, যে পরিস্থিতিতে আসলে চলছে আমাদের দেশের যে উন্নয়নের ধারায় আমরা আছি, তাতে এই তর্ক আসলে থাকার কথা না। আমরা প্রতি বছর একই তর্ক করি, এই তর্ক করার কথা না। আমাদের প্রতিটা ধাপে কিছু না কিছু উন্নতির জায়গায় চলে যাওয়ার কথা। আইন নিয়ে যেমন সংকটের জায়গা আছে, এই বেতন নিয়ে সংকটের জায়গা, শ্রমিকদের অধিকার নিয়ে সংকটের জায়গা, কেন মানে কোথায় সংকটটা রয়ে যায় আসলে? প্রথমেই আমি ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে এই ত্রিপক্ষীয় একটি সুন্দর একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য, কর্তৃপক্ষকে। আর একটু বলি বক্তব্য, মানে কথার শুরুতেই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আজীবন শ্রমিকের অধিকার আদায়ের, মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। আসলে হয়েছে কি, মানে আইন যেটি করা হয়েছে 2006 সালে, শ্রম আইন, এটিকে কিন্তু 2018-তে আবার সংশোধন করা হয়েছে এবং শ্রমিকের দিকটা খেয়াল রেখেই আমার 3বার করা হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, শ্রম আইন পড়ে বা আমি এই দপ্তরে যোগদান করেছি অতি সম্প্রতি, আমি যতটুকু আমার জানাশোনা তাতে আমি দেখেছি যে শ্রমিকের অধিকার আদায়ের জন্য এই আইনটি যথেষ্ট যুগোপযোগী। আর আপনি যেটা বলছেন যে তর্কটা এখনও করছি আমরা, তর্কটা আসলে থাকবে না। মানে বিষয়টা হলো কি, সোশ্যাল চেঞ্জের তো একটা স্টেপ আছে, এটা জলি তালুকদারও বুঝবেন, উনি একজন শ্রমিক নেত্রী, যে সোশ্যাল চেঞ্জের একটা স্টেপ আছে। যে আজকের 1886 সালের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট কিন্তু এক না, অনেক চেঞ্জ হয়েছে। শ্রমিক মালিক, আপনি জানেন যে এবারের স্লোগান শ্রমিক মালিক গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ। যে এই কনসেপ্টটি যে এখন কেন এসছে, যে মালিক শ্রমিকের সাথে আমরা দূরত্বটা কমাতে সক্ষম হয়েছি এবং এই কারণেই কিন্তু, এবং আবার আইনটা যুগোপযোগী করার জন্য আমরা আবার নেক্সট পার্লামেন্টে উঠবে ইনশাল্লাহ। তো তখন আমরা এই ট্রাইপ্যাট্রিয়েট মিটিং করেই আমরা সিদ্ধান্ত নিব এবং যেটা শ্রমিকের জন্য কল্যাণকর সেটা করব। তোর মতরিকুল আইন আছে, কিন্তু সেই আইনের খুব বেশি কি আমরা দেখি আমাদের দেশে, যেসব আইন আছে শ্রমিকের পক্ষে এবং সেই আইনকে শ্রমিক তার নিজের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, এই দেশে কি তেমন হয়? হ্যাঁ, আমি একটু উদাহরণ দিই সম্মানিত উপস্থাপিকা, আমি একটু বলি। সেটা হলো যে আমাদের আরেকটি অধিদপ্তর আছে, কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর। এখানে ওদের ইন্সপেক্টররা আছে এবং ওরা এই আইনটাকে ফ্যাক্টরিতে ঠিকমতো প্রতিপালিত হচ্ছে কিনা সেটা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। আর কিছুদিন আগে আপনি জানেন, আমি নাম বলবো না, খুলনাতে একটি জুট মিলের মালিককে অ্যারেস্ট করা হয়েছে, শ্রম আদালতে মামলা করার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এইটা এই জন্য বলবো যে এই আইনটা কিন্তু আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যে প্রত্যেকটা ফ্যাক্টরিতে বাস্তবায়ন। মানে আপনারা বলছেন যে শ্রমিকের অধিকার যাতে রক্ষিত হয়, এই কারণে আইনটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। ব্যবহার কিন্তু তারপরও বিতর্কের জায়গায় আইন নিয়ে তারপরও বলা হচ্ছে আইন বারবার সংশোধন করা হচ্ছে, কারণ শ্রমিকরা মনে করে এই আইন তাদের অধিকার রক্ষায় কোনো কাজ করে না। আমরা সেই আলোচনাতে নিশ্চয়ই আসতে চাই, একটা বিরতির পর বরং ফিরি। দর্শক থাকবেন আমাদের সাথে, ফিরছি বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে মে দিবসে আলোচনা করছি, বাংলাদেশের 7 কোটির উপর শ্রমিক আছে, কিন্তু বারবার
গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা আলোচনা করি, কারণ সবচেয়ে বেশি শ্রমিক এখানে এবং তাদের নিয়ে এই সংকটের জায়গা বেশি সময় তৈরি হয়। এবং তাদের বাইরেও আমরা সকল শ্রমিকদের নিয়ে কথা বলতে চাই। শ্রমিকের এই মে দিবসে অধিকার আদায়ের দিনে আমরা তাদের অধিকার কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে এই দেশে, তাই নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে জলি তালুকদার আছেন, সহসভাপতি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। জলি তালুকদার, যা কিছু মোহাম্মদ সিদ্দিকুর রহমান বললেন, আসলে গার্মেন্টস খাতে যে একটা অস্থির পরিবেশ ছিল তা অনেকখানি চলে গেছে, অনেকখানি। এবং আমি শুধু একটা কথা আমি বলতে চাই যে শেষ যে বিলটা উত্থাপিত হয়েছিল এবং যা রাষ্ট্রপতি ফেরত পাঠিয়েছেন, তার অন্যতম একটা কারণ ছিল যে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে বা আপনার হঠাৎ করে কর্মঘণ্টা পালন করার ক্ষেত্রে শাস্তির পরিমাণ আপনাদের বাড়িয়ে দেওয়া হয়েছে, 5 থেকে 20,000 টাকা করা হয়েছিল এবং এই কারণে ফেরত পাঠানো হয়েছে এবং সেটা একটা অংশ ছিল, কিন্তু ভেতরকার কাহিনী আরও অনেক আছে। আপনাদের মনে হয় না যে শ্রমিকরা আসলে তুলনামূলকভাবে আগের চেয়ে ভালো আছে বলেই এই অসন্তোষটা নাই? শ্রমিক অসন্তোষ নাই কথাটা একেবারেই সত্যি না। শ্রমিক অসন্তোষ ব্যাপকভাবে আছে। প্রথমত আমি একটু ডিজি সাহেব, যার কাছ থেকে আমি প্রত্যাশা করেছিলাম যে শ্রমিকদের পক্ষেই উনি বেশি বলবেন আর কি, কিন্তু দুঃখজনকভাবে ওনার বক্তব্যটা যদি আবার আমরা একটু শুনি, সবাই শুনে, তাহলে দেখতে পাবে যে এখানে হচ্ছে সেইখানে হচ্ছে যে শ্রমিকদের শ্রম আইনটা নিয়ে এবং যেভাবে বললেন আর কি, যেভাবে বললেন, একটু বলি আপনার সময়টা আপনি বলবেন আর কি, যেভাবে হচ্ছে শ্রমিকদের শ্রম আইনটা নিয়ে উনি বললেন আর কি, এটা ঠিক না। একটা হচ্ছে আমাদের শ্রম আইনটা কিন্তু আমাদের সংবিধান এবং আইএলও কনভেনশনের কতগুলো ধারা একেবারে সাংঘর্ষিক, এবং সেই জায়গায় আপনারা দেখেন আমাদের যে শ্রম আইন সেখানে হচ্ছে 23 ধারাটা হচ্ছে খুবই বাজে একটা ভাবে শ্রমিকদেরকে বরখাস্ত করা হয়, এবং 26 ধারায় শ্রমিকরা সর্বোচ্চ টাকা পয়সা পায় আর কি। মানে অন্য কিছুই শ্রমিকরা জীবনে পায় না। একটা শ্রমিক যদি 10 বছর চাকরি করে 26 ধারা হয়, কিন্তু মালিকরা 26 ধারাটা ব্যবহার করে শ্রমিকদেরকে ব্যাপক পরিমাণ টার্মিনেট করে কারখানার দিকে। ফলে হচ্ছে মাতৃত্বকালীন ছুটি, দেখেন সবচেয়ে কঠিন যে পরিশ্রমটা করবে সে নিশ্চয়ই মাতৃত্বকালীন ছুটিটা বেশি পাবে। আমাদের সরকারি কর্মকর্তারা মাতৃত্বকালীন ছুটি পায় হচ্ছে 4 মাস, আমাদের শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা, অন্যান্য শ্রমিকরা তো ছুটি পায়ই না। আমাদের গার্মেন্টস শ্রমিকরা 6 মাস পায় হচ্ছে, আমাদের সরকারি কর্মকর্তারা, গার্মেন্টস শ্রমিকরা পায় 4 মাস, এবং সেটাও ছুটির ভাতা নিয়ে প্রচুর ঝামেলা সেখানে থাকে, সেই জায়গাটা একটু নির্দিষ্ট করা। এবং মৃত্যু, দেখেন শ্রমিক হত্যাই হোক, আবার রানা প্লাজা বা তাজরিনের মতো হত্যাকাণ্ডের পরেও আমরা দেখি যে শ্রমিকের ক্ষতিপূরণ কত টাকা আছে? 2,50,000 টাকা। আইএলও কনভেনশন কি বলছে? আইএলও কনভেনশন বলছে সারা জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ। একটা শ্রমিক যদি 20 বছরে মারা যায় বা 25 বছরে মারা যায়, তাহলে সেই শ্রমিকের যদি একমাত্র উপার্জন কম মানে সে থাকে, সেই শ্রমিকের কিভাবে সংসার চলবে বাকি জীবন? তাই আইএলও কনভেনশন অনুযায়ী সেটাকেই করা দরকার। তো সেই একেবারেই মানে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে আমরা বলবো যে এত কঠিন ট্রেড ইউনিয়ন করার প্রক্রিয়াটা, এবং ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে অবশ্যই তারা পছন্দসই ইউনিয়নের যারা সাবমিট করে তাদেরকে রেজিস্ট্রেশন দেয়, যারা একটু বিপ্লবী, যারা শ্রমিকদের স্বার্থে কাজ করে সেটা করে না। ফ্যাক্টরি স্থানান্তরের ক্ষেত্রে ওনারা কি করছিল জিজ্ঞেস করেন। ফ্যাক্টরি স্থানান্তরের ক্ষেত্রে যখন ওনারা ঢাকা থেকে সব ফ্যাক্টরি শিফট করবে, আগে ছিল আইনটা ছিল 8 কিলোমিটারের মধ্যে শিফট হলে শ্রমিকদের সকল পাওনা দাওনা, 8 কিলোমিটারের বেশি হলে পাওনা দাওনা দিয়ে দিবে শ্রমিকদেরকে, সর্বোচ্চ যতটুকু পায় 26 দ্বারা, যেটা শ্রমিকদের পক্ষে না এখন আমরা মনে করি। কিন্তু আমরা দেখলাম এই ফ্যাক্টরি স্থানান্তরের সময় তারা একটা নতুন আইন করলেন। এটা কত কিলোমিটার করলেন সিদ্দিক ভাই? 45 না 25 কিলোমিটার, 45 কিলোমিটার করলেন। এবং যার দরুন হচ্ছে মালিকদের হাতে তো আইনটা থাকে, তারা ইচ্ছা মতো সেগুলো করে যায়। কিন্তু আমি তাহলে আরেকটু বলতে চাই, ঈদের বোনাস শ্রমিকরা কত পায়? যেনতেনভাবে একটা বোনাস দিয়ে দেয়। এবং গোয়েন্দা সংস্থাগুলো বলতেছে, যেখানে গোয়েন্দা সংস্থাগুলো বলতেছে যে ব্যাপক পরিমাণ কারখানাতে দেওয়া হয় নাই। আর আপনারা জানবেন না কত ফ্যাক্টরি হচ্ছে আপনাদের সাবকন্ট্রাক্টে আপনাদের কাজেই করে, হাজার হাজার ফ্যাক্টরি আছে। সিদ্দিক ভাই চলুক, কালকে আমি দেখায় দিব কত ফ্যাক্টরি আছে, আমার সাথে চলুক সিদ্দিক ভাই, দেখায় দিব। আপনিও যদি চলেন আমি দেখায় দিব যে কত ফ্যাক্টরি হচ্ছে, প্রচুর পরিমাণে কাজ করতেছে, হাজার হাজার ফ্যাক্টরি, এবং তারা আসলে অনেক কিছুই মানে না এখনো পর্যন্ত। আমি এই পর্যন্ত একটু থামি জলি তালুকদার, তাহলে আমি উত্তরগুলি নিতে পারবো, কারণ অনেক প্রশ্ন আপনার। মোহাম্মদ তরিকুল আলম, যা কিছু জলি তালুকদার বলেছেন সবকিছু শ্রম আইন কেন্দ্রিকই কিন্তু বলেছেন, এতগুলি ব্যত্যয় নিয়ে শ্রম আইনটা এখন ঝুলছে, শেষ যে অবস্থা আছে। বলা হয় শ্রমিকদের জন্য করা হয়েছে, কিন্তু শ্রমিকদেরই যদি এত সংকট সেখানে থাকে সেই আইন নিয়ে, তাহলে তাদের জন্যই কেমন করে করা হলো? আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আমি জলি তালুকদারকে বিনীতভাবে বলতে চাই যে আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমি অবশ্যই শ্রমিকদের পক্ষে সবসময় ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব, যতদিন কাজ করব।
এইভাবেই কাজ করব। তবে আমি যেহেতু এখানে আমাকে যে রোলটা প্লে করতে হয়, সে রোল প্লে করতে যেয়ে আমাকে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হতে হয়। আর আপনি যেটা বলেছেন যে শ্রম আইনের এইটাকে আরও যুগোপযোগী করার জন্য এবং আমাদের শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করার জন্যই আমরা আবার ট্রাইপার্টিয়েট কনসালটেটিভ কাউন্সিল আমরা বসে মাননীয় আইনমন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের যে ত্রিপক্ষীয় আছে সরকার, মালিক, শ্রমিক পক্ষ, এগুলো বসে আমরা তাদের কল্যাণেই এই আইনটা। কিন্তু মোহাম্মদ তরিকুল আলম, আপনি বলছেন যে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে শ্রমিকদের পক্ষেই কথা বলেন এবং সেই অনুপাতে কাজ করতে চান, এবং মাননীয় প্রধানমন্ত্রীও আজকে যেটা বলেছেন মালিকদের উদ্দেশ্যে যে আপনার একটা বিলাসী জীবন কম করে বরং শ্রমিকদের দিকে তাকান এবং কাউকে তিনি ছাড় দিবেন না যদি শ্রমিক ঠকানো বা শ্রমিকের জন্য ইয়ে করা হয়। তার মানে তার জায়গাটাও তিনি স্পষ্ট। হ্যাঁ, পরের অংশটা নিয়ে আমি আপনার কাছে আসব। যে স্পষ্ট অবস্থানে তিনি আছেন শ্রমিকদের ক্ষেত্রে, তার মানে আইন শ্রমিক বান্ধব হোক তিনি চান সেটা। আপনি এই যে মালিক, শ্রমিক এবং সরকার ত্রিপক্ষ আপনারা বসেন, আপনারা কি মালিকদের তরফ থেকে ভীষণ রকমের চাপ বোধ করেন এই ধরনের আইন করার ক্ষেত্রে? না, আমরা ভীষণ রকমের চাপ এখন পর্যন্ত যে দুটো মিটিংয়ে আমি উপস্থিত হয়েছি, আমি এই ধরনের চাপ পরিলক্ষিত হয়নি আমার কাছে। আর বেশ কোঅর্ডিয়ালি আলোচনা হয়েছে কয়েকটা বিষয় নিয়ে। আমরা সামনে আরও বসবো। আমার বিশ্বাস যে মালিকদের পক্ষ থেকে কোনো চাপ আমরা প্রত্যাশা করব না। অবশ্যই শ্রমিকদের, যেহেতু শ্রমবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমবান্ধব এবং উনি আজকে মহান মে দিবসে শ্রমিকদের উদ্দেশ্যে সেভাবেই বক্তব্য রেখেছেন। তবে আমরা শ্রমিকদের কল্যাণের জন্যই আমাদের কমিটমেন্ট যে শ্রমিকদের কল্যাণের জন্যই এই আইনটাকে আমরা আরও যুগোপযোগী করতে চাই। কারণ আপনি জানেন যে প্রেক্ষিত কিন্তু পরিবর্তন হয়, যেটা জলি তালুকদার বলেছে যে বেতনের 5 বছর পর পর, এই প্রচেষ্টাটাও আমাদের থাকবে। তারপরে প্রত্যেক 10 বছর পর পর কিন্তু একটা করে চেঞ্জ আসে, একটা দশকের তো একটা পরিবর্তন আসে, মাইন্ডসেটের পরিবর্তন আসে, অ্যাটিটিউডের পরিবর্তন আসে। নিশ্চয়ই আমাদের অ্যাটিটিউডগুলো পরিবর্তন হবে এবং আমরা শ্রমবান্ধব একটি আইন করতে সক্ষম হব। অনেক ধন্যবাদ। মোহাম্মদ সিদ্দিকুর রহমান অনেকক্ষণ যাবত অনেক উত্তর নিয়ে বসে আছেন আমি জানি, কিন্তু আসলে এই দেশে যখন শ্রমিকদের কথা ওঠে মালিকরা ভিলেন হয়ে যান, এটাই স্বাভাবিক। মানে বলে কোনো লাভ নাই, আপনারা হিরো তখন হতে পারবেন আমি বলি যখন শ্রমিকদের আসলে আপনি সন্তুষ্ট করতে পারবেন। এখন শ্রমিকরা কেমন করে সন্তুষ্ট হবে এটা তো মালিকদের বুঝতে পারতে হবে, সেখানেও আপনাদের কোনো সংকটের জায়গা আছে কিনা? আচ্ছা, আপনি কি এটা কখনো হবে? কারণ হলো 300 থেকে 500 টাকা বেতন ছিল যখন আমরা ফ্যাক্টরি শুরু করি, তারপর থেকে 10 বছর পরে 960 টাকা করা হয়েছিল। তারপরে আবার 10 বছর পরে করা হয়েছিল 2006-এ 1662 টাকা। এই সরকার আসার পরে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আসার পরে 2010-এ প্রথম উনি 1662 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করে। 3 বছর পরে আবার 2013-তে এটা করা হয় 3000 টাকা থেকে 5300 টাকা। আবার 5 বছর পরে করা হয় 5300 থেকে 8000 টাকা। 8000 টাকা থেকে এইবার বাড়িয়ে 56.25% বৃদ্ধি করে করা হয় 12500 টাকা। এবং এটা হলো একদম ফ্রেশারের জন্য। উপরে কিন্তু একটা বার্গেনিংয়ের স্কোপ আছে, আমার শ্রমিকের স্কিল কত সেই অনুযায়ী, তার এফিসিয়েন্সি লেভেল অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হয়। এখন কথা হলো যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে ব্যবসা করি, তাদেরও তো বায়ারদেরকে তো বিক্রি করতে হয়, সেই জন্য তারা যদি আমাদেরকে না বাড়ায় আমরা প্রেশার দিই। আমাদের এখানে কেন আসে? কারণ আমার কোর র মেটেরিয়াল নাই, কিন্তু আমার ডিপসি পোর্ট নাই। আমার এখানে কিন্তু আপনার লিড টাইমও বেশি লাগে, আমার বায়ারের অনিশ্চয়তাও থাকে যে আমার তুলা না থাকলে, স্পিনিং মিল না চললে, আমার গ্যাস বিদ্যুতের কি অবস্থার মধ্যে আমরা ইন্ডাস্ট্রি পরিচালনা করি সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এত কিছুর পরেও আমরা কিন্তু বায়ারদেরকে সন্তুষ্ট করে আমরা যে অর্ডার পাচ্ছি এবং আমাদের ব্যবসাটা যে এখান থেকে চলে যাচ্ছে না, সেই জন্য যে আমরা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত সেই জিনিসটা কিন্তু আমরা কারো কাছ থেকেই পাই না। 80-র দশক থেকে এই পর্যন্ত
প্রতিটা বছর একটা কথাই আপনারা বলে যান যে আমাদের ব্যবসা যে বন্ধ হচ্ছে না, আমরা যে এই জায়গায় আছি, মানে ব্যাপারটা এরকম যে আপনারা অনেক কষ্ট করে এই ব্যবসা টিকে রেখেছেন। ব্যাপারটা কি তাই হওয়ার কথা আমাদের দেশে? অবভিয়াসলি, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ব্যবসা, এই ব্যবসাটা হইলো আপনি মালিক হইলেন একজন, শ্রমিক হইলো আপনার হাজার হাজার। এই ব্যবসাটা শ্রম ঘন ইন্ডাস্ট্রিতে সবসময় একটা প্রবলেমে মালিক থাকবেই, কারণ একা আর হাজার এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। আপনি তো এদেরকে এইভাবে খুশি করতে পারবেন না আনলেস অ্যান্ড আনটিল আমার দেশ যদি ওই জায়গায় ডেভেলপ না করে। এখন রনিতা একটু আগে বলছিল জলি যে আপনার রেশন দেওয়া হয় না কেন। আমরা একসময় কিন্তু রেশন চাল দিতাম, তো সেই চাল কিন্তু শ্রমিকরা নিত না। কেন নিত না? কারণ আমাদের যে গোডাউনে চাল থাকে ওই চালটা অত ভালো হতো না তখনকার দিনে, তারা কিন্তু এইসব জিনিস খায় না, তারা বলে দিছে। এখন যখন আবার রেশনের কথা আসছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওপেন বলে দিয়েছেন ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য, এবং আমরা সেই লিস্টটা বানিয়ে দিচ্ছি। ফ্যামিলি কার্ড শ্রমিকরা পাবে। শ্রমিক কার? শ্রমিক তো আমার, কারণ আমি ইন্ডাস্ট্রি চালাই, আমি তাকে বেতন দিই, আমি তার সাথে ব্যবসা, সে আমার সহায়তাকারী। তাহলে শ্রমিকের উপরে দরদ আমার হবে নাকি ওই যারা ইউনিয়ন করে, যারা নেতৃত্ব দেয় তাদের হবে? শ্রমিকটা হলো আমার, সব কিছু করবো আমি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে বলেছে যে কোভিডের সময় 3 মাসের বেতন তাদের অনলাইনে তাদের অ্যাকাউন্টে অথবা মোবাইলে দিয়ে দিছে। আমরা কিন্তু তারপরের থেকে এখন কিন্তু যে জায়গায় আমার বেতন দিতে পারি 7 কর্মদিবসে, সেই জায়গায় আমরা কিন্তু বেতনটা দিয়ে দেই 5 তারিখে, 4 তারিখে, 5 তারিখে, যাতে তার অ্যাকাউন্টে চলে যায়। এবং অনলাইনে কিন্তু আমরা বেতনটা দিয়ে দিই। কোনো রকমের আপনি বলছেন যে শ্রমিক আমার শ্রমিক যদি কোনো রকমের দাবি দেওয়া নিয়ে রাস্তায় না নামে, এখন আপনি যদি ইচ্ছাকৃতভাবে উস্কাইয়া তারপরে রাস্তায় নামাইতে চেষ্টা করবেন, আমাদের দেশে এনজিও দাঁড়ি বা এরকম বহু লোক আছে। এই কথাটাই আমি তুলতে চেয়েছিলাম যে যখন শ্রমিকদের অধিকার আদায় আগে আমরা দেখতাম, এখন সেটা কমে গেছে। শুধুমাত্র আইন করে তাদের ট্রেড ইউনিয়ন করা যে কঠিনতম করা হয়েছে তা নয়। আমি বলি, আমি আসবো বিরতির পর। আমি আসবো। আইন করে ট্রেড ইউনিয়ন করার সহজতর করা হয়েছে। এখানে উনি আছে, আমি আসবো। আইন করে হয়েছে কিনা অনলাইনে আপনি সাবমিট করতে পারতেছেন, অনলাইনে, এবং রাজনৈতিকভাবে তা ব্যবহার করা হচ্ছে কিনা জানার জন্য আমরা ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। শেষ মুহূর্তে আমরা আছি, আমাদের সাথে জলি তালুকদার আছেন। আমরা একটু জানতেই চাই যে ট্রেড ইউনিয়ন নিয়ে একটা সবসময় সংকটের কথা আপনারা বলেন, এবং বলা হয়ে থাকে ট্রেড ইউনিয়ন এখন ভীষণ রকমের সীমিত করে ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং আইনেও সেটা অনেকখানি চাপিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু ট্রেড ইউনিয়নের আসলে যে অবস্থা, তাতে রাজনৈতিক অনেক কিছু যুক্ত হয়, যে কারণে শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে আপনারা এখন সফল হতে পারছেন না বলে এক ধরনের অভিযোগ আছে। আসলে তাই? আসলে ট্রেড ইউনিয়নগুলো একটা বড় অংশ নিয়ন্ত্রিত মালিকদের থাকে, ইউরোপিয়ান ইউনিয়ন, এবং আমি দেখলাম যে কিছুটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টও এটার সাথে যুক্ত থাকে আর কি। ফলে হচ্ছে বিপ্লবী ধারার শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে এরকম ট্রেড ইউনিয়নগুলো কিন্তু রেজিস্ট্রেশন সহজে পায় না। আমাদের অনেক উদাহরণ আছে, এখানে ডিজি সাহেব আছেন, আশিয়ানার সহ, রাবাব ফ্যাশন সহ অনেক উদাহরণ আমি দিতে পারবো, যেখানে আমরা ইউনিয়ন করতে গিয়ে ব্যাপক বাধাগ্রস্ত হয়েছি, মামলা হয়েছে, এবং সেই মামলায় আমি জেলও খাটছি কিন্তু, যে ট্রেড ইউনিয়ন করার ইয়ের জন্য। তার সাথে হচ্ছে ট্রেড ইউনিয়নটাকে একটু সহজতর করতে হবে। ট্রেড ইউনিয়ন যখন আইএলও কনভেনশন এবং যুক্তরাষ্ট্র ইউনিয়ন যখন কথা বলে, তখন হচ্ছে আমাদের শ্রমমন্ত্রী, আইনমন্ত্রী সবাই অস্থির হয়ে যান যে শ্রম আইন সংশোধন করতে হবে। এবং শ্রম আইন সংশোধনের ক্ষেত্রে আমরা দেখলাম গতবার মালিকদের মানে শাস্তির ক্ষেত্রে মালিকদেরটা কমায় দেওয়া হয়েছে, মালিকদের পক্ষে চলে যায়। অনেক সময় শ্রম আইনের বেশিরভাগটা আমরা দেখি যে বিজিএম এর নেতৃবৃন্দ যা বলেন সেইভাবেই মানে সাজানো হয় আর কি। আর 2-3টা পয়েন্ট আমি একটু যুক্ত করতে চাই, যেটা হচ্ছে বলছেন বাসার অবস্থা খুব ভালো শ্রমিকদের। শ্রমিক কলোনিগুলোতে সিদ্দিক ভাই আমার সাথে চলুক এবং ডাইফের লোকজন চলুক, শ্রমিক কলোনিগুলোতে শ্রমিকদের কি দুর্দশা সেটা দেখে আসবেন। এবং তাদের আয়ের মূল খরচ নাকি হয় শ্রমিকদের মজুরির পিছনে। একেবারে এটা অসত্য তথ্য, কারণ তাদের একটা বিরাট বিলাসিতার পিছনে যায়। এবং আমরা দেখেছি গত কয়েক বছরে 15 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, তাদের অধিকাংশ হচ্ছে মালিকরা আর কি, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক তারা। তো সেই জায়গাগুলো হচ্ছে, সেই জায়গাগুলো অবশ্যই না, গার্মেন্টস বিভিন্ন মালিক বলছি, গার্মেন্টস সহ বিভিন্ন মালিক বলছি। সেই জায়গাটায় হচ্ছে আমরা চাই যে সুস্থ দ্বারা একটা ট্রেড ইউনিয়ন গড়ে উঠুক, এবং শ্রমিক হত্যা, যে 4জন শ্রমিক হত্যা হচ্ছে সেটার বিচার হোক, শ্রমিকদের মজুরিটা মহার্ঘ ভাতা দিয়ে হলেও সমন্বয় করা হোক। মোহাম্মদ তরিকুল আলম, এই ট্রেড ইউনিয়ন বিষয়ে আসলে আইনেও অনেকখানি কঠোর করার একটা চিন্তা ভাবনা করা হয়েছে, কি সংকট আসলে? আচ্ছা, আমি বলি,
ধন্যবাদ আপনাকে। ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন তো এখন আমরা সহজতর করেছি এইভাবে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে A2I আছে, অ্যাক্সেস টু ইনফরমেশন, ওখানে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে মাই গভ। এই মাই গভর্নমেন্টের মাধ্যমে এখন আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করা শুরু করে দিয়েছি। আর এসওপির যে কেউ মাধ্যমে করতে পারে, যে কোনো সংগঠন করতে যে পারে। কোনো সংগঠন অনলাইন করতে পারে। ব্যাপারটা শ্রমিকরা তো বুঝবেই না। বুঝবেই না, সেটা বোঝাবো করবে কেন? শ্রমিকরা তো একটা আমরা ফেডারেশনের যেহেতু মাধ্যমে ডিজিটাইজ করছি, ওই প্রশিক্ষণটাও তো তাদেরকে দিব। এবং আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর যেটা আছে, সেটা আমরা তো নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, আগে যেসব শ্রমিক সংগঠন ছিল তাদের কার্যক্রমের ক্ষেত্রে বা দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে আপনাদের যে কঠোর অবস্থা রেজিস্ট্রেশন নাই, ও তো হ্যাঁ। ডিফারেন্ট। হ্যাঁ। আর এটা বলছি আমি ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের ব্যাপারে, যে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে এটাকে আমরা অনেক সহজতর করে ফেলেছি। অনলাইনে এখন অ্যাপ্লাই করতে হয় এবং আমাদের অফিসে কিন্তু শ্রমিকদের আর আসতে হয় না এবং তাদের কর্মঘণ্টাও নষ্ট অ্যাপ্লাই হয় করলে না। রেজিস্ট্রেশন পাওয়া যায়। হ্যাঁ, না। এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আমরা যেটা করেছি, আগে 60 দিনে রেজিস্ট্রেশন দেওয়া হতো, এখন সেখানে আমরা 55 দিনে করছি। আর আগে 30% শ্রমিক মিলে একটা ইউনিয়ন হতো, আর এখন 20% শ্রমিক মিলে 15% করা হচ্ছে। 15% ILO ছিল, করা হচ্ছে, ছিল এখন 10%। 20% করা হয়েছে। আরেকটু আমি অ্যাড করি, আমাদের জলি তালুকদার বলেছেন বেশ আগেও আবাসনের ব্যাপারে আমরা বন্দরে নারায়ণগঞ্জে প্রায় 1020-এর আসন বিশিষ্ট একটি নারী শ্রমিক হোস্টেল নির্মাণ সম্পন্ন করেছি। ঘাগড়াতে আমরা একটি শ্রম কল্যাণ কেন্দ্র করেছি, রাঙামাটিতে, যেখানে ইন্ডাস্ট্রি করতে পারবে। তার মানে ধাপে ধাপে আপনারা এগোচ্ছেন তাদের বাসস্থান। আরেকটা আছে চট্টগ্রামের কালুরঘাটে 920 জনের আবাসনের ব্যবস্থা। যদিও সংখ্যা অনুযায়ী খুবই কম, কিন্তু আমরা আশা করি সেটা ধাপে ধাপে এগোবে। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, শেষ মুহূর্তে আছি, তর্ক না করে আমি শুধু আপনার কাছে কিছু, শ্রমিকরা আপনাদের ভালোবাসবে এরকম 2টা লাইন চাই। আমাদের শ্রমিকরা আমাদের ভালোবাসে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ভালো লাগে। আসুক ওনারা নির্বাচন করতে আসুক, আমি ইলেকশন করব আমার ফ্যাক্টরিতে এবং ওনারাও করবে। শ্রমিকরা কাকে ভোট দেবে যে পদ্ধতি দিয়ে আমি সেটা দেখতে election পারি। হলো। নাম্বার 1। নাম্বার 2 হইলো, জলি তালুকদার বলেছেন ওনারা বামপন্থীরা পায় না, কিন্তু ইউরোপ, আমেরিকা এবং সবাই মিলে তারা ট্রেড ইউনিয়ন পায়। তো এটা তো আর আমাদের বিষয় না, এটা হলো তাদের দুর্বলতা। বামপন্থীরা বা সবসময় নেগেটিভ কথা বলে, সেই জন্য তাদের কাছে যায় না। তারা হয়তো লোকজন। শ্রমিকের কথা বেশি বলে। শ্রমিকের কথা বেশি বলে না, শ্রমিকদেরকে অহেতুক উস্কানি দেয়। হ্যাঁ, তাদের উপকারের থেকে অপকারটা বেশি করে। আমাদের সাধারণ শ্রমিক এগুলো পছন্দ করে না। আমাদের প্রথমেই মনে করবেন যে 72 সনে বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরে সবচেয়ে বেশি ILO কনভেনশন আমরা কিন্তু রেটিফাই করেছি এবং বঙ্গবন্ধু সবসময় ভাষণে বলতো আমি শোষিতের পক্ষে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলে শোষিতের পক্ষে। নিশ্চয়ই। আপনি একটু আগে যেটা বলছিলেন যে শুধু মালিকদেরকে এটা বলেছে, কিন্তু শ্রমিকদের কথাও বলেছে যে উৎপাদন রক্ষা করবা, বা শ্রমিক তুমি শ্রমিকের মালিক ফ্যাক্টরির উন্নয়ন কেমনে হয় সেই জায়গায় কাজ করবা। এবং এই কারণে এই প্রতিবাদ এবার দেখা হয়েছে যে শ্রমিক মালিক মিলেই একটা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে